নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের কেতুরি সম্পর্কে আরেকটি বিষয় আলোচনা করব। বিষয়টি কি? বিষয়টি হলো কেতু আমাদের জন্মছকের কোন ঘরে থাকলে কী ধরনের প্রভাব ফেলে। আমাদের যে 12টি জন্মছকের মধ্যে যে 12টি ঘর রয়েছে, সেই 12টি ঘরের কোন ঘরে থাকলে কেতু কীরকম ফল জাতক জাতিকার ওপরে প্রভাব ফেলায়। আজকে সেই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে অবশ্যই আপনাদের সকলের কাছে আমার শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। কেতু যখন আমাদের জন্মছকে যে 12টি ঘর রয়েছে, সেই 12টি ঘরের প্রথম ঘরে যখন অবস্থান করে, তখন কী ধরনের ফল দেয়? সাধারণত প্রথম ঘরে যখন কেতুর অবস্থান করে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা তাদের শারীরিক অবস্থার কিন্তু খুব একটা ভালো ফল থাকে না। শারীরিক অসুস্থতা লেগেই থাকে এবং সেই সাথে মান সম্মানের এবং পদমর্যাদার দিকেও কিন্তু অশুভ ফল দেয়। অর্থাৎ নানা রকম রোগ ব্যাধি, শারীরিক কষ্ট, কোনো মতেই সেই জিনিসগুলো শরীর থেকে ছাড়ছে না, এরকম শারীরিক কষ্ট, সেই সাথে মান সম্মানও কিন্তু একটা হানি হওয়ার দিক দেখা যায়। হয়তো যে কোনো কারণে, বিনা কারণে আপনার কেউ অপমান করে চলে যাচ্ছে বা ছোট বড় কথা বলে দিয়ে চলে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু প্রথম স্থানে যদি কেতু থাকে, সেক্ষেত্রে সে এই ফলটা দেখায় এবং সেই সাথে আপনাদের যে খ্যাতি আছে, সেই খ্যাতিরও কিন্তু সুনাম থেকে দুর্নামে পরিণত করবে। এবারে আসব দ্বিতীয় ঘরে যদি থাকে। কেতু যদি দ্বিতীয় ঘরে থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কী ধরনের প্রভাব ফেলে। তো কেতু যদি আমাদের দ্বিতীয় ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কুবক্তা হয়। কুবক্তা অর্থাৎ তার মুখের ভাষা খারাপ হতে পারে, সে বিশেষত অশ্লীল বা অশালীন ধরনের মন্তব্য করে বেড়ায়, বা খুবই রুড, খুবই রাফ, ঠিকভাবে কারোর সাথে আলোচনা করে না, কথা বলে না, খুব বাজে বিহেভিয়ার তার, এই ধরনের জিনিস। সেই সাথে আর্থিক দিক থেকেও কিন্তু তাকে খুব পরিমাণে ডমিনেট করে রাখে, খুব কষ্ট দেয়। অর্থনৈতিক দিক বা আর্থিক পরিস্থিতিও কিন্তু খুব অশুভ থাকে। এবং সেই সাথে কি করে, এছাড়া এই যে দুটো খারাপ দিক আছে, এছাড়া কিন্তু তার সাথে আরও দুটো ভালো ফলও দেয় কেতু। কী ভালো ফল দেয়? ভালো ফলটা এরকম দেয়, সেটা হলো এই ধরনের জাতক জাতিকারা সাধারণত যাদের দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে, তারা কিন্তু রহস্যময় কোনো কলা, যেটা গোপনীয় কোনো বিদ্যা, গোপন বিদ্যাতেও পারদর্শী হয়, রহস্য কলাতেও খুব পারদর্শী হয়। সেই সাথে এরা নৌবিদ্যাতেও যথেষ্ট পারদর্শী হয়। শুধু যে খারাপ দেয় কেতু তা নয়, কিছু কিছু ভালো ফলগুলোও দিয়ে থাকে। তৃতীয় স্থানে থাকলে কি করবে? তৃতীয় স্থানে যদি কেতু অবস্থান করে, সেক্ষেত্রে জাতককে অলীক স্বপ্ন দেবে, অলীক স্বপ্নে বিশ্বাস করাবে এবং সেই সাথে ভীতু বানাবে। অলীক স্বপ্নে বিশ্বাসী করাবে অর্থাৎ কল্পনার জগতে তাকে ভাসিয়ে রেখে দেবে। যেই সব চিন্তাগুলো সে করছে, সেগুলো আদৌ বাস্তবের সাথে তার কোনো মিল নেই, একটা আননেসেসারি চিন্তা, যেই চিন্তাগুলোর সাথে আমাদের বাস্তবিক কোনো রকম কোনো মিল নেই। সে ভাবছে পুরো অন্য রকম করে, সে বাস্তবের সাথে কোনোভাবেই নিজেকে পরিচয় করাচ্ছে না, সে ভুলভাল স্বপ্ন ভাবছে, যেগুলো আদতেও হয়তো বাস্তব হতে পারে না বা পারবে না কোনো মতেই। সেই ধরনের চিন্তাগুলো, এরকম ধরনের চিন্তাগুলো তাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় দেয়। এবং সেই সাথে আর কি দেয়? সেই সাথে এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভীতু বানায়। তাদের মধ্যে একটা ভয় কাজ করে, যে কোনো ধরনের কাজ করার আগে তাদের মধ্যে খুব পরিমাণে ভয় কাজ করে, যে এই কাজটা করব, যদি ভুল হয়, যদি না পারি,
যদি আমি যেই কাজটা করতে যাচ্ছি সামনের জন যদি সন্তুষ্ট না হয়, বা আমি এই একটা প্রকল্পে বা আমি এই ধরনের কোনো কিছু একটা স্টেপ নেব, যদি সেই স্টেপটা ভুল হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ধরনের নানা রকম ভীতু, বা কাউকে হয়তো মনের কথা বলতে চাইছে, সে হয়তো কোনো মেয়েকে ভালোবাসে, তার প্রেমিকাকে, বা তাকে পছন্দ করছে, প্রেমিক হোক বা প্রেমিকা হোক, তাকে হয়তো পছন্দ করে, মনের কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। যদি কিছু ভুল হয়ে যায়, যদি ওই সম্পর্কের কথা বলতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে ফেলি, এই ধরনের ভয়গুলো প্রচুর পরিমাণে থাকে। শিক্ষায় ভয় থাকে যে আমি এই এই স্টেপটা নেব, যদি ফেল করে যাই, যদি আমার কেরিয়ার নষ্ট হয়ে যায়, চাকরির দিক থেকে বলুন, সব দিক থেকে, ব্যবসা, সব দিক থেকে, যেই দিক থেকেই স্টেপ নিতে যাক না কেন, একটা ভয় ওদের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করে। এগোতে পায় না, এগোতে চায় না, কারণ এই ভয়টা ওদের মধ্যে খুব পরিমাণে কাজ করে। আবার এই ব্যক্তিগুলোই কিন্তু বসে বসে অলীক স্বপ্ন ভাসে। মানে তারা ভাবে যে যদি আজকে আমার কাছে এটা থাকতো তাহলে ওটা করতাম, যদি আমার এই জিনিস থাকতো, আমার কাছে একটা বিরাট বড় বাড়ি আছে, আমার কাছে বিরাট গাড়ি আছে, আমার আশেপাশে প্রচুর অর্থ আছে, আমি যখন যেটা চাইছি তখন সেটা পাইছি, এই ধরনের চিন্তাগুলো তাদেরকে দিচ্ছে। তাহলে তৃতীয় ঘরে থাকলে কি করছে? যেরকম মানুষকে একটা অলীক স্বপ্ন ভাসাচ্ছে, জাতক জাতিকাকে যেরকম মিথ্যা একটা স্বপ্ন দিয়ে তাকে সেই স্বপ্নের মধ্যেই ভাসিয়ে রেখে দিচ্ছে, যেই কারণে সে অগ্রগতি করতে পারছে না নিজের জীবনে, আটকে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সাথে সাথেই আবার ভীতুও করে দিচ্ছে যে যদি কোনো একটা কাজ করতে যাই, তাহলে যদি সেই কাজটা আমার ফুলফিল না হয়, যদি আমি লস খেয়ে যাই, যদি আমি ধাক্কা খাই, এই ভয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করায়। কেতু যদি এবার চতুর্থ স্থানে বিরাজমান থাকে, তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কী ধরনের প্রভাব ফেলে? মাতৃসুখ থেকে তারা বঞ্চিত হয়, মায়ের ভালোবাসা পায় না, মায়ের আশীর্বাদ পায় না, মায়ের সাথে দীর্ঘদিন ধরে কোনো দেখা সাক্ষাৎ নেই, কোনো কথা নেই, মাও তার ওপরে ক্ষুব্ধ হয়ে আছে। তার কারণ একটাই, যে চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে। শুধু তাই নয়, এর সাথে সাথে তারা সম্পত্তি বিষয়ক জায়গা থেকেও কিন্তু বঞ্চিত হয়। হয়তো তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি থেকেও তারা বঞ্চিত হয়, সেই সম্পত্তিটা তারা পায় না। দেখা যাচ্ছে যে একই বাবা মায়ের 2 সন্তান বা 3 সন্তান, সেক্ষেত্রে যেহেতু কেতুর অবস্থান তার চতুর্থ ঘরে, সেই জন্য সে মাতৃসুখ থেকেও বঞ্চিত, মায়ের আশীর্বাদ ভালোবাসা সেখান থেকেও সে কিছু পেল না, আবার এই সম্পত্তি থেকেও সে বঞ্চিত হলো, যেটা তার প্রাপ্য ছিল। মা হয়তো বা বাবা মা সেইগুলো তারা কী করলেন, তারা তার সমস্ত সম্পত্তি অন্য সন্তানদের মধ্যে ভাগ করে দিলেন, কিন্তু এই সন্তানকে দিলেন না। বা কোনো কারণবশত হয়তো সেও নিজেই রাগের বশে কোনো রকম কোনো অশান্তি হলো সংসারে, বা ঘরে অশান্তি হয়েছে, সে নিজে থেকেই বলে দিল আমার কোনো সম্পত্তি লাগবে না, আমি নিজের মতো নিজে থাকবো। এই ধরনের দুঃখ দুর্দশাগুলো, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, এবং সেই সাথে তারা কিন্তু তাদের নিজের বাসস্থান থেকেও দূরে থাকে, বাসস্থানের সুখও কিন্তু পায় না। অর্থাৎ তাদের যে জন্মস্থান, সেই জন্মস্থানে তারা থাকতে পারে না, তারা সেই জন্মস্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করে, যেই কারণে তাদের সেই জন্মস্থানের যে সুখ, বা সারা জীবন যেখানে ছোট থেকে বড় হয়ে এসেছে, হঠাৎ করেই দেখা যাচ্ছে যে যখন অনেকটা বড় হয়ে গেছে, একটা সময়ের পরে গিয়ে তাকে সেই বাসস্থানও ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হচ্ছে, কোনো না কোনো পারিবারিক অশান্তি হোক বা সাংসারিক অশান্তির জন্য হোক, এই ধরনের জন্য। তো যখনই কেতু চতুর্থ স্থানে বিরাজমান হচ্ছে, তখনই সে তার মাতৃসুখ, সে তার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেই সাথে সে তার জন্মস্থান, যেখানে ছোট থেকে বড় হয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু সে নিজেকে আলাদা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, থাকতে পারছে না টিকে একটি জায়গায়। কেতু যখন পঞ্চম স্থানে বিরাজমান হবে, সেক্ষেত্রে জাতক জাতিকাদের কিন্তু সন্তান সুখ লাভ হবে না, এবং সেই সাথে জাতক বা জাতিকা সারা জীবন পেটের সমস্যায় ভুগবে। গ্যাস হতে পারে, আলসার হতে পারে, লিভার সমস্যা হতে পারে, যে কোনো ধরনের পেটের গোলযোগ বা পেটের সমস্যা
সেগুলো কিন্তু সারা জীবন লেগে থাকবে জাতকের, এবং সেই সাথে সে সন্তান সুখ থেকেও বঞ্চিত হবে। সন্তান সুখ থেকে কীরকম বিরত থাকবে? প্রথমত হয় সন্তান হবেই না, দ্বিতীয়ত যদিও বা সন্তান হয় একটা সময়ের পরে দেখা যাচ্ছে সন্তান অবাধ্য, কথা শুনছে না, দুজনের মধ্যে মতের অমিল, চিন্তার অমিল। জাতক বা জাতিকা যদি উত্তর দিক বলে, তাদের সন্তান বলবে পূর্ব দিক বা পশ্চিম দিক, সম্পূর্ণ উল্টো ডাইরেকশানে চলবে। কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর কথা মানবে না, এবং দুজনেই মনে করবে আমি যেটা বলছি সেটাই ঠিক, সামনের জন যেটা বলছে সেটা ভুল, কিন্তু আমার কথা শুনছে না। এর জন্যই দুজনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে, এবং যেই কারণে এই যে জাতক জাতিকা আছেন তারা কিন্তু সেই সন্তান সুখ থেকে বিরত থাকবে। এর সাথে কিন্তু কেতু আরও কিছু ভালো ফলও দেয়। কি ভালো ফল দেয়? ভালো ফলটা হলো জাতক বা জাতিকাকে আধ্যাত্মিক দিকে এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়ে পারদর্শী করে, ঈশ্বরের প্রতি একটা টান এনে দেয়, এবং তাতেই সাফল্য লাভ করে। আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে, ঠাকুরের সেবায় বা তার প্রতি ইচ্ছা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রেম। জ্ঞানী ব্যক্তি বানিয়ে দিল তাকে, কোনো সাধু সন্ন্যাসী বানিয়ে দিল তাকে, এবং সেই দিকেই তাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এই ধরনের জিনিসগুলো কেতু যখন পঞ্চম স্থানে বিরাজমান হয় তখন সে জাতক জাতিকার জীবনে করে। এইবার কেতু যদি ষষ্ঠ স্থানে জন্মছকে বিরাজমান হয়, সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কী ধরনের প্রভাব ফেলে? সেক্ষেত্রে জাতক বা জাতিকাকে যথেষ্ট পরিমাণে খ্যাতি দেবে, প্রতিপত্তি দেবে, প্রচুর পরিমাণে বিরাট নাম যশ খ্যাতি সম্পূর্ণ হবে, সবাই তাকে এক নামে চিনবে, বিরাট প্রতিপত্তি বিস্তার করবে, সবার কাছে আকর্ষণের বিষয়বস্তু হবে, এবং সেই সাথে গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা বা জাদুবিদ্যা, এই ধরনের বিদ্যাগুলো কিন্তু, এবং গোপনীয় সব বিদ্যা যেগুলো হয়তো আমরা অনেকেই সেই বিষয়গুলো জানি না, কিন্তু তার মধ্যে সেই বিদ্যাগুলো প্রচুর পরিমাণে থাকবে, এবং তাতে সে সাফল্যও লাভ করবে অনেক। তাহলে কি বললাম? যদি জাতক জাতিকার ষষ্ঠ স্থানে যখন কেতু বিরাজমান করছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে খ্যাতি দেবে, প্রতিপত্তি দেবে। কোথার থেকে দেবে? এই যে জাতক জাতিকার সাথেই যখন দেখবেন যে জাতক বা জাতিকার জীবনে প্রচুর সে গোপন বিদ্যার প্রতি আকর্ষণ লাভ করবে, গোপন বিদ্যা অর্জন করবে, খ্যাতি অর্জন করবে, জাদুবিদ্যা অর্পণ করবে। এই ধরনের বিদ্যাগুলো, রহস্যময় বিদ্যা, এই ধরনের বিদ্যাগুলো যখন সেই জাতক বা জাতিকা নিজের জীবনে ভরে নেবে, বা সেই শিক্ষার প্রতি সে তার নিজের একাগ্রতা দেখাবে, তখনই জাতক বা জাতিকা উভয় ক্ষেত্রেই কিন্তু সাফল্য লাভ করবে। এবং শুধু এই বিষয়ে সাফল্য লাভ না, হয়তো অন্য কোনো সে কাজ করছে, এইগুলো তো সে বিদ্যা যেগুলোকে সে অর্জন করেছে, এছাড়া হয়তো সে ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, সেই সব ক্ষেত্রে ভালো একজন প্রবক্তা, সেই সব দিক থেকে, শিক্ষার দিক থেকে সে কিন্তু যথেষ্ট ভালো একটা খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করবে। সপ্তম ঘরে যখন কেতু থাকে তখন সেক্ষেত্রে কী ধরনের ফল দেয় কেতু? সেক্ষেত্রে কেতু আপনাকে যে ফলগুলো দেবে সেগুলো হলো, আপনাদের যে দাম্পত্য জীবন হবে সেটা অতৃপ্ত দাম্পত্য জীবন হবে, অশান্তিময় বৈবাহিক জীবন হবে। দুজনের মধ্যেই কিন্তু কোনো রকম কোনো মিল থাকবে না, কথাবার্তার কোনো মিল থাকবে না, দুজনকে সম্মান করবেন না, অপমান অপদস্থ করবেন দুজনকে, দুজনের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকবে, ভালোবাসা বিন্দুমাত্র থাকবে না সেরকমভাবে, এবং সেক্ষেত্রে স্ত্রীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি দেখা দেবে। স্ত্রীর স্বাস্থ্য প্রচুর পরিমাণে অসুস্থ থাকবে, যদিও বা ঠিক হয়, আবার ঠিক হবে, আবার দিন কয়েক বাদে আবার অসুস্থ হয়ে পড়ছে, থেকে একটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে থেকেই চলছে, এবং আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তিপূর্ণ পরিবেশ থাকবে, বৈবাহিক জীবন অশান্তি থাকবে, এবং অতৃপ্ত বৈবাহিক জীবন তৈরি হবে। অষ্টম স্থানে
যখন কেতু অবস্থান করবে সেক্ষেত্রে কীরকম ফল দেবে। যখনই অষ্টম স্থানে বিরাজমান হবে আপনার কেতু, শুভ গ্রহের সাথে যদি আপনার সম্পর্কিত তৈরি হয় সেই গ্রহে, তাহলেই শুভ ফল দেবে অথবা অশুভ ফল দেবে, এবং সে অশুভ ফল খুবই খারাপ হবে। শুভ গ্রহের সাথে সম্পর্ক স্থাপন অর্থাৎ সেক্ষেত্রে ধরুন জাতক বা জাতিকার কোনো একজনের গ্রহ শুভ, জন্মছকও অনেক ভালোভাবে রয়েছে, সেক্ষেত্রে সাধারণত আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি যে বিয়ের পর ভাগ্যোদয় হয়, পিতার স্বামীর ভাগ্যে স্ত্রীর উন্নতি হচ্ছে অথবা স্ত্রীর ভাগ্যে স্বামীর উন্নতি হচ্ছে। এই ক্ষেত্রটাও ঠিক সেরকমই। তো যদি স্বামীর জন্য স্ত্রীর ভাগ্য উন্নতি হয় বা স্ত্রীর জন্য, সাধারণত স্ত্রীর জন্যই স্বামীর ভাগ্য উন্নতি দেখা দেয়, বা তার সন্তান বা সন্ততির জন্য, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, তাদের জন্যই কিন্তু পিতার বা মাতার ভাগ্য উদয় হয়। তো সেক্ষেত্রেই যখনই স্ত্রীর ভাগ্য স্বামীর ভাগ্যের সাথে মিলে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সম্পর্ক ভালো, গ্রহগুলোর মধ্যে যদি ভালো সম্পর্ক তৈরি হয়, তখনই দেখা যাচ্ছে যে জাতকের ভাগ্য উদয় হচ্ছে, প্রচুর পরিমাণে লাভ হচ্ছে, যেটা এতদিন ধরে খুব কষ্টের মধ্যে ছিল। নতুবা খুব খারাপ ফল এনে দেবে, সব ক্ষেত্রে বাধা, সমস্ত ক্ষেত্রে বিপর্যস্ত, মানসিক চাপ, অর্থনৈতিক দিক থেকে বিধ্বস্ত হয়ে থাকবেন, আর্থিক স্থিতি খুবই দুর্বল চলবে, আয় করছেন তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাবে। নবম স্থানে কেতু থাকলে কি ফল দেবে? নবম স্থানে যদি কেতু বিরাজমান হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকাকে খুব একটা যে সৌভাগ্যবান সেরকম নয়, আবার খুব একটা যে দুর্ভাগ্য আছে সেরকম নয়। তবে ধর্মশাস্ত্র এবং ভাষা এই বিষয়ে কিন্তু তাদের উপরে প্রচুর জ্ঞান থাকে এবং আকর্ষণ থাকবে। ধর্মশাস্ত্রের প্রতি তার প্রচুর পরিমাণে বিদ্যা অর্জন করবে, প্রচুর পরিমাণে ধর্ম বিষয়ে সে অ্যাক্টিভ থাকবে সেই সব বিষয়, এবং ভাষা সম্পর্কেও তার প্রচুর জ্ঞান থাকবে। কোথায় কীভাবে কথা বলা উচিত, কী ধরনের কথা বলা উচিত, কার সাথে কীরকম ব্যবহার রাখা উচিত, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু ভালোভাবেই দেখা যায়। তো দুর্ভাগ্য যে খুব পরিমাণে রয়েছে না, চলে যাবে, একটা অ্যাভারেজ দিয়ে সারাটা জীবন মোটামুটি চলে যাবে। দশম স্থানে যদি কেতু শুভভাবে অবস্থান করে থাকে, দশম স্থানে যদি কেতু ভালোভাবে বিরাজমান থাকে শুভ ফলে, সেক্ষেত্রে কিন্তু জাতককে কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য লাভ করবে, ধারণার বাইরে। সে প্রচুর পরিমাণে আয় করবে, প্রচুর ইনকাম হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে। দশম স্থানে যদি দশম স্থানে যখন কেতু বিরাজমান হয় এবং শুভ ফল দেয়, তখন এই ধরনের ঘটনাগুলো প্রচুর পরিমাণে ঘটবে। সে যথেষ্ট ভালো সাফল্যতা লাভ করবে, চাকরির পেশায় বলুন, ব্যবসায় বলুন, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে ভালো সাফল্যতা সে লাভ করবে। একাদশ স্থানে যখন কেতু বিরাজমান করে তখন কি হয়? একাদশ স্থানে যখন কেতু বিরাজমান হয়, সেক্ষেত্রে জাতকের হঠাৎ প্রাপ্তি ঘটবে, অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটবে। সে জানতেও পারবে না, সে বুঝতেও পারবে না, হঠাৎ করে তার কাছে প্রচুর পরিমাণে অর্থ চলে আসলো, হঠাৎ করে যে কোনো জিনিস চলে আসলো। সে হয়তো লটারি কেটেছে, ফাটকা লাভ চলে আসলো, লটারির ইনকাম চলে আসলো, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছে বা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেছে, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেছে, সে হয়তো ভেবে বসে আছে ধুর বাঁধবেই না, কোনো কিছুই তো হলো না, হবে না, টাকাটা জলাঞ্জলি চলে। হঠাৎ করেই তার ভাগ্য ঘুরে গেল, প্রচুর পরিমাণে তার অর্থ চলে আসলো। ব্যবসায় ইনভেস্ট করেছে, সে ভাবছে ব্যবসা ঠিক মতন চলছে না, মোটামুটি কোনোভাবে ইনকাম হচ্ছে, সেরকম অতটা ভালো, হঠাৎ করে দেখা যাবে যে একটা বিরাট বড় একটা অফার পেয়ে গেল, কোনো একটা কন্ট্রাক্ট পেয়ে গেল, সে কন্ট্রাক্টে প্রচুর টাকা ইনকাম হলো, ফাটকা লাভ দিয়ে দিল, প্রচুর পরিমাণে অর্থ চলে আসলো, লটারিতে টাকা বেঁধে গেল। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার ঘটতে পারে। একাদশ স্থানে এই ধরনের ঘটনাগুলো ঘটবে জাতক জাতিকার সাথে। এইবারে সর্বশেষ স্থানে যখন কেতু বিরাজমান করবেন, সর্বশেষ ঘর, দ্বাদশ ঘরে যখন কেতু বিরাজমান থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাতক বা জাতিকা যেই থাকুক না কেন, সে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। বাবার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির যে অংশীদার,
সেটা সাধারণত সন্তান পায়। সেক্ষেত্রে সে সেই অংশীদারত্ব থেকে কিন্তু আপনার বঞ্চিত হবে। অথচ এই জাতক জাতিকাই বিদেশে প্রচুর সাফল্য লাভ করবে। প্রয়োজন নেই পিতার সম্পত্তির, থাকুক পিতার সম্পত্তি, তার সম্পত্তি তিনি যা খুশি তাই করুক। তিনি আমাকে দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তিনি কোনো গরিব দুঃখীদের দান করে দিক, তিনি সরকারকে দান করে দিক, যা পারে যেরকম পারে তাই করুক, তার সম্পত্তি। তার কারণ এই ধরনের জাতক জাতিকারা বিদেশে গিয়ে প্রচুর সাফল্য লাভ করে এবং তারা প্রচুর অর্থও ইনকাম করে, তাই এই সব জিনিসের প্রতি তাদের বিশেষ একটা টান থাকে না। পিতামাতার সম্পত্তির অধিকার তার সন্তান সন্ততির থাকে, সেটা আইনিগত দিক থেকে, কিন্তু যে একটা টান যে আমারও লাগবে, আমাকে দিতেই হবে, কিন্তু সেটা এই ধরনের জাতক জাতিকার থাকে না। তারা এই সব থেকে আলাদা হয়ে যায় এবং তারা বিদেশে গিয়ে প্রচুর সাফল্য লাভ করে। যেহেতু প্রচুর অর্থ ইনকাম করে, তাই এদের আর এইসবের প্রতি বিশেষ একটা টান বা ভালোবাসা থাকে না। এই ছিল বন্ধুরা কেতু যখন আমাদের 12টি ঘরে বিরাজমান হয়, সেক্ষেত্রে তারা কী কী ধরনের গতিবিধি দেখা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলটিকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।